Good afternoon. So now we are going to discuss about what are the major causes of inflation. কেন ইনফ্লেশন হয়, ইনফ্লেশনের কারণগুলি কী কী, তারপরে আমরা দেখব ইনফ্লেশন হলে কি ইম্প্যাক্ট ইকোনমিতে পড়ে, এফেক্ট কী কী পড়ে, আর ইনফ্লেশন মেজার করতে হয় কিভাবে। তার সাথে সাথে আমরা দেখব যে ইনফ্লেশনের বেনিফিটগুলো কী কী, মানে ইনফ্লেশনে কারা বেনিফিট পায় আর কারা আলটিমেটলি লস করে, কাদের লস হয় আর কাদের বেনিফিট হয়। Okay, so what are the causes of inflation in an economy? Increased money supply. Increased money supply মানে কি? Increased money supply মানে people have more money in their hand. মানুষের হাতে বেশি টাকা আছে. People have more money in their hand. এবং যখনই মানুষের হাতে বেশি টাকা আছে তারা কিন্তু ইকোনমিতে বেশি বেশি করে জিনিস কিনবে. People have more money in their hand. এবং যখন তারা বেশি বেশি করে জিনিস কিনবে, সো পিপল উইল বাই মোর, আমি লিখতেই পারি যে মানুষের হাতে টাকা বেশি আছে, সো পিপল উইল বাই মোর। এবং মানুষ যখনই বেশি বেশি করে জিনিসপত্র কিনবে তখনই কিন্তু ডিম্যান্ড সাপ্লাইয়ের থেকে বেশি হয়ে যাবে। ডিম্যান্ড উইল বি গ্রেটার দ্যান সাপ্লাই। এবার ডিম্যান্ড সাপ্লাইয়ের থেকে বেশি হয়ে গেলে, ধরো ইকোনমিতে ডিম্যান্ড আছে 200 ইউনিটের আর সাপ্লাই আছে মাত্র 100 ইউনিটের। এবার এই 100 ইউনিট, বা আমি ধরলাম যে সাপ্লাই আছে 150 ইউনিটের, এবার এই 50 ইউনিট মার্কেটে নেই, 50 ইউনিট যেটা ডিম্যান্ড আছে কিন্তু সাপ্লাই নেই। এবার সাপ্লাই যারা করছে প্রডিউসার, তারা তো রাতারাতি 50 ইউনিট বানিয়ে ফেলতে পারবে না। তো দ্য পয়েন্ট ইজ সাপ্লাই উইল টেক টাইম টু রেসপন্ড। সাপ্লাই কিন্তু সময় নেয়, সাপ্লাই বাড়তে বা সাপ্লাইয়ে চেঞ্জ আসতে কিন্তু সময় লাগে। সাপ্লাই উইল টেক টাইম টু রেসপন্ড। এবং যেহেতু সাপ্লাই এখনও আসবে না, রাতারাতি ওই 50 ইউনিট সাপ্লাই হয়ে যাবে না, তো এই সময়টা কী হবে, জিনিসের দাম বেড়ে যাবে, প্রাইস উইল রাইজ। তো এইভাবে কিন্তু ইকোনমিতে ইনফ্লেশন আসতে পারে। মানি সাপ্লাই বেড়ে গেল মানে মানুষের হাতে টাকা বেশি এসে গেল, টাকা বেশি এসে গেল মানে তারা বেশি জিনিস কিনবে, বেশি জিনিস কিনছে মানে তারা ডিম্যান্ড বেশি করছে, ডিম্যান্ড বেশি করছে মানে একটা টাইমের পর গিয়ে দেখা যাবে ডিম্যান্ড সাপ্লাইয়ের থেকে বেশি হয়ে যাবে। সাপ্লাই খুব তাড়াতাড়ি রেসপন্ড করতে পারে না, খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে পারে না, তো আলটিমেটলি ইকোনমিতে ওই টাইমটুকুর জন্য প্রাইসটা বেড়ে যাবে। ওকে, এইভাবে বেশি মানি সাপ্লাই হয়ে গেলে ইনফ্লেশন আসতে পারে। গভর্নমেন্টের পলিসির কারণে ইনফ্লেশন আসতে পারে ইকোনমিতে। কীভাবে? গভর্নমেন্ট কিন্তু অনেক পলিসি আর প্ল্যানস নিতে পারে যেগুলো এক্সিকিউট করলে ইনফ্লেশন ইকোনমিতে হবে। ফর এক্সাম্পল, ধরো গভর্নমেন্ট ইম্পোর্ট এর উপর রেস্ট্রিকশান করে দিল, রেস্ট্রিকশান অন ইম্পোর্টস, অর্থাৎ বাইরে থেকে আর জিনিস ইন্ডিয়াতে নিয়ে আসা যাবে না, ইম্পোর্ট করা যাবে না, বাইরে থেকে জিনিস কেনা যাবে না। ঠিক আছে, তো বাইরে থেকে জিনিস, এরকম অনেক প্রোডাক্ট হয় যে প্রোডাক্টগুলো ইন্ডিয়াতে বানানো হয় কিন্তু সেই প্রোডাক্টগুলোর র ম্যাটেরিয়াল কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়। যেরকম ধরো রেডমির ফোনের যে পার্টস, সেই পার্টসগুলো কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করে ইন্ডিয়াতে নিয়ে আসা হয়। কেন? কারণ ওই পার্টসগুলো ইন্ডিয়াতে বানাতে হলে সেই পার্টসগুলোর যে কস্ট অফ প্রোডাকশান, খরচা, বানাতে যে টাকাটা খরচা হবে সেটা অনেক বেশি হবে, তার থেকে ইম্পোর্ট করে নিয়ে আসলে অনেক সস্তায় হবে। ইম্পোর্ট করে নিয়ে আসলে হয়তো 1000 টাকায় পুরোটা কমপ্লিট হয়ে যাচ্ছে কস্ট অফ প্রোডাকশানটা, নিজের দেশে ইন্ডিয়াতে যদি ওটা বানাতে হয় তাহলে হয়তো 5000 টাকা লেগে যাবে। এবার ইন্ডিয়াতে যদি ওটাকে 5000 টাকা দিয়ে বানানো হয় তাহলে ওর যে এমআরপি বা যে প্রাইসে ওটা মার্কেটে সেল করা হবে সেই প্রাইসটাও অনেকটা বেড়ে যাবে, রাইট? তো গভর্নমেন্ট যদি ইম্পোর্টের উপর রেস্ট্রিকশন চাপিয়ে দেয়, ইম্পোর্টটাকে বন্ধ করে দেয় কোনো প্রোডাক্টের, তো এই সমস্ত র ম্যাটেরিয়ালস যেগুলো আগে বাইরে থেকে নিয়ে আসা হতো সেগুলো এখন ইন্ডিয়াতেই বানাতে হবে, তো সেগুলো বানাতে বেশি কস্ট অফ প্রোডাকশান লাগবে, তো কস্ট অফ প্রোডাকশান বেড়ে যাবে এবং আলটিমেটলি কস্ট অফ প্রোডাকশান বেড়ে গেলে প্রোডাক্টের যে প্রাইস সেটাও কিন্তু বেড়ে যাবে, যেটা আমি বললাম। তো এইভাবে গভর্নমেন্টের পলিসির ফলেও কিন্তু ইনফ্লেশন হতে পারে, এক্সচেঞ্জ রেটের ফলেও ইনফ্লেশন হতে পারে। ডলারের ভ্যালু যদি ফ্ল্যাকচুয়েট করে তাহলে কনজিউমারের যে পারচেসিং পাওয়ার সেটা কমে যাবে। ওকে, এবং ইন আ ওয়ে উই ক্যান সে দ্য প্রাইসেস অফ দ্য প্রোডাক্টস রাইজ কজিং দ্য ইনফ্লেশন। এটা আমি বলে দিচ্ছি একটুখানি। ধরো যে $1, ওকে লেট মি ইউজ দি ব্ল্যাক, $1 ইজ ইকুয়াল টু 80 রুপিস। এবার এটা হয়ে গেল $1 ইকুয়ালস টু 160 রুপিস।
যদি এরকম হয়, এক্সচেঞ্জ রেটটা ফার্স্টে ছিল যে 2021 ধরলাম $1 সমান সমান 80 রুপিস ছিল, 2022 সালে এক্সচেঞ্জ রেটটা হয়ে গেল $1 সমান সমান 160 রুপিস। তো আগে তুমি ইউএসএ থেকে একটা জিনিস কিনতে এবং সেই জিনিসটার দাম ছিল হয়তো $1, সেই জিনিসটার দাম কত ছিল? $1। তো তুমি ইউএসএতে কত পাঠাতে? 180 টাকা, 180 টাকা না, সরি, অনলি 80 টাকা পাঠাতে এবং জিনিসটা তোমার কাছে ইন্ডিয়াতে চলে আসতো। ইয়েস, জিনিসটা তোমার কাছে ইন্ডিয়াতে চলে আসতো, রাইট? এবার কথা হচ্ছে এটা 2021 সালের ঘটনা। 2022 সালে সেম ওই জিনিসটা তুমি ইউএসএ থেকে কিনছো, রাইট? সেম ওই জিনিসটা তুমি ইউএসএ থেকে কিনছো, ইউএসএতে দাম হয়তো এখনও $1 আছে আমি ধরে নিলাম। এবার তুমি কি 80 টাকা পাঠালে ইউএসএ থেকে তোমার কাছে জিনিসটা আসবে? না, তোমাকে এবার 160 টাকা পাঠাতে হবে। তো প্রোডাক্টের দামটা হিসেব মতো ইউএসের সেন্সে বাড়েনি, কিন্তু আমাদের এক্সচেঞ্জ রেটটা ডেপ্রিশিয়েট করে গেছে, আমাদের এক্সচেঞ্জ রেটটা পড়ে গেছে এবং সেই কারণে আমাদের যে টাকার যে পারচেসিং পাওয়ার, ক্রয় ক্ষমতা, 80 টাকায় আগে যে জিনিসটা ক্রয় করা যেত এখন 160 টাকা দিয়ে সেই জিনিসটা ক্রয় করতে হচ্ছে। তো আমাদের টাকার যে ক্রয় ক্ষমতা বা ভারতীয় রুপি বা ভারতীয় মুদ্রার যে ক্রয় ক্ষমতা সেটা পড়ে গেছে, কমে গেছে। তখন সেই হিসাবে দেখতে গেলে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে গেছে, বেশি টাকা খরচ করে আমাকে ওই একই জিনিসটা কিনতে হবে। তো এই কারণেও কিন্তু এই এক্সচেঞ্জ রেট কমে যাওয়ার কারণে, এক্সচেঞ্জ রেট ডেপ্রিশিয়েট করার কারণেও কিন্তু ইনফ্লেশন ইকোনমিতে আসতে পারে। রাইজিং ওয়েজ রেট কীভাবে? দেখো, সবার যদি ওয়েজ বেড়ে যায়, ওয়েজ বেড়ে যাওয়া মানে কি? স্যালারি বেড়ে যাওয়া, রাইট? এবং সবার ওয়েজ বেড়ে গেলে কি হবে? তারা বেশি বেশি করে জিনিসপত্র কিনবে। আমার হাতে ধরো আমার স্যালারি আজকে 10,000 টাকা, পরের বছরে আমাকে কোম্পানি বললো যে আপনার স্যালারি 10,000 না, আপনার স্যালারি এখন থেকে 50,000 টাকা। তো আমি তো সবার আগে গিয়ে যে টিভিটা আমি প্রত্যেক দিন দেখতাম সুপার মার্কেটে, সেই টিভিটা কিনবো, PS5 কিনবো, বা ধরো আমি ঘুরতে যাব, আমি ভালো ভালো খাবার খাবো, ভালো ভালো জারার ড্রেস কিনবো। তো এই জিনিসগুলো তো আমি কিনতাম না, 10,000 টাকা স্যালারি হলে কোনো দিনই কিনতাম না। কিন্তু আমার এই ওয়েজ বা স্যালারিটা বেড়ে যাওয়ায় আমি কিন্তু বেশি বেশি করে স্পেন্ডিং করব। তো আলটিমেটলি কিন্তু যে জারার কাপড় বানাচ্ছে বা যে টিভিটা তৈরি করছে বা যে যেখানে আমি যাই কিনছি, যে প্রোডাক্টটাই আমি কিনছি, ধরো বেশি বেশি করে আমি দামি দামি চকলেটস কিনছি, তো এই যে চকলেট বানানোর যে কোম্পানি, তারা দেখবে যে তাদের প্রোডাক্ট এখন আগের থেকে অনেক বেশি বিক্রি হচ্ছে, তাদের প্রোডাক্টের ডিম্যান্ড অনেক বেশি হয়ে গিয়েছে এবং সাপ্লাই কিন্তু অনেক কম। তারা হয়তো মার্কেটে 100টা চকলেট সাপ্লাই করে রেখেছে, কিন্তু মার্কেটে এখন তাদের চকলেটের ডিম্যান্ড হচ্ছে 300টা। তারা এবার 200টা চকলেট তো তারা রাতারাতি বানাতে পারবে না। তারা কি করবে? তাদের চকলেটের ডিম্যান্ড যেহেতু বেশি আছে, তারা এই মুহূর্তে প্রাইসটাকে বাড়িয়ে দেবে। এইভাবেও কিন্তু ইনফ্লেশন হতে পারে। এবং এই ইনফ্লেশনটা কেন হলো? স্যালারি বা ওয়েজ বেড়ে গিয়েছে, ওয়েজ রেট বা স্যালারি বেড়ে গিয়েছে এমপ্লয়ারদের, সেই কারণেও কিন্তু ইনফ্লেশন হতে পারে। ওকে, তো দিস আর দ্য কজেস অফ ইনফ্লেশন। এবার ইনফ্লেশনের এফেক্ট, ইনফ্লেশনের কী ইম্প্যাক্ট ইকোনমিতে পড়ে সেটা আমরা পড়ব। ওকে, সো ইনফ্লেশনের কি কী ইম্প্যাক্ট পড়ে? ডেপ্রিসিয়েশন অফ মানি। ওকে, ডেপ্রিসিয়েশন অফ মানি কি? যে জিনিসপত্রের দাম বেড়ে গেলে ডেপ্রিসিয়েশনটা আমি অলরেডি তোমাদেরকে বললাম যে ডেপ্রিসিয়েশন হলে কিভাবে ইনফ্লেশন হয়। এবার দ্য পয়েন্ট ইজ যে ধরো আমি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইট ইন্ডিকেটস ডেপ্রিসিয়েশন অফ দ্য ভ্যালু অফ মানি, অ্যান আইটেম দ্যাট ওয়াজ অ্যাফোর্ডেবল a day before becomes expensive the day after. For example, the average price of a car in 1974 was $97. However, now it ranges around $13,800. Okay, so this is a way of looking into the concept of inflation, যে ডেপ্রিশিয়েট করে যায় মানির যে পারচেসিং পাওয়ার। আচ্ছা, এই ডেপ্রিসিয়েশনটা কিন্তু আমি ওই আগের কনসেপ্টে যে ডেপ্রিসিয়েশনের কথা তোমাদেরকে বললাম, যেখানে গভর্নমেন্টের পলিসির পার্টে আমি যে ডেপ্রিসিয়েশনটা এখানে বুঝিয়েছিলাম, সেই ডেপ্রিসিয়েশনের সাথে এই ডেপ্রিসিয়েশনটাকে কানেক্ট করতে যেও না। দিস ইজ আ ডিফারেন্ট কনসেপ্ট। এই ডেপ্রিসিয়েশন অফ, এটা কিন্তু ডেপ্রিসিয়েশন আগেরটা যেটা ছিল সেটাই আমি তোমাদেরকে ডেপ্রিসিয়েশন অফ এক্সচেঞ্জ রেট বলেছি, ডেপ্রিসিয়েশন অফ এক্সচেঞ্জ রেট।
এখানে কিন্তু এক্সচেঞ্জ রেটের ডেপ্রিসিয়েশনের কথা বলা নেই, ডেপ্রিসিয়েশন অফ মানির কথা বলা আছে। ডেপ্রিসিয়েশন অফ মানি মানে কি, আমরা কি পড়ছি, ইনফ্লেশনের ইম্প্যাক্ট পড়ছি। তো ইনফ্লেশনের ইম্প্যাক্ট মানে ইনফ্লেশনের ইম্প্যাক্ট ইন দ্য সেন্স ইনফ্লেশনের ফলাফল বা ইনফ্লেশনের প্রভাব কিসের কিসের উপর পড়ে বা ইনফ্লেশনের এফেক্ট কিসের কিসের উপর পড়ে সেটা আমরা পড়ছি। সো নাও দ্য পয়েন্ট ইজ যে ইনফ্লেশন যদি হয় জিনিসপত্রের দাম বাড়তে থাকবে, রাইট। যে জিনিসটা ধরো হয়তো 2000 সালে যে জিনিসটা আমি ধরলাম যে 20 টাকায় পাওয়া যেত, এখন 2025 সালে দাঁড়িয়ে সেই জিনিসটাই হয়তো কিনতে গেলে 1000 টাকা দিতে হবে, কথার কথা আমি ধরলাম ফর এক্সাম্পলস। সো দ্য পয়েন্ট ইজ যে আগে 20 টাকার যতটা ক্ষমতা ছিল, যতটা ভ্যালু ছিল, এখন কিন্তু 20 টাকা দিয়ে আমি সেই জিনিসটা কিনতে পারবো না। 2025 সালে দাঁড়িয়ে হয়তো আমি 2000 সালে দাঁড়িয়ে ধরো আমি হয়তো 1 কিলো চাল বা 1 কিলো চালটা খুব অ্যাবসার্ড হয়ে যাবে, একটা রিমোট কন্ট্রোল খেলনা, রিমোট কন্ট্রোল কার, সেই রিমোট কন্ট্রোল কার হয়তো 20 টাকায় কিনতে পারতাম, কিন্তু এখন কিন্তু 20 টাকা নিয়ে গেলে আমাকে কেউ রিমোট কন্ট্রোল কার দেবে না। তো টাকার যে ক্ষমতা, টাকার যে ভ্যালু, টাকার যে পাওয়ার, মানির যে পাওয়ার, সেই পাওয়ারটা কিন্তু কমে গেছে। সেই পাওয়ারটা কমে গেছে এবং সেই কমে যাওয়াটাকেই আমরা বলছি ডেপ্রিসিয়েশন অফ মানি। সেটা এখানে লেখা আছে যে দ্য কনস্ট্যান্ট এফেক্ট অফ দ্য কনসেপ্ট ইজ ডিক্লাইন ইন মানিজ ভ্যালু, ডিক্লাইন ইন মানিজ ভ্যালু অর্থাৎ টাকার ক্ষমতা বা টাকার মূল্য কমে যাওয়া। ওকে, তো এখানে গল্পটাও সেটাই দেওয়া আছে যে 1974-এ একটা গাড়ি কিনলে আমরা $97 নিয়ে গেলেই একটা গাড়ি কিনতে পারতাম, এখন আমাদেরকে $13,800 নিয়ে যেতে হবে তবেই আমি একটা গাড়ি কিনতে পারবো। তো এখন $97 নিয়ে গেলে কিন্তু আমি আর গাড়ি কিনতে পারবো না। তো টাকার যে ভ্যালু, মানির যে ভ্যালু বা পাওয়ার, সেটা কিন্তু কমে গিয়েছে এবং সেটা কেন হয়, ইনফ্লেশনের কারণেই হয়, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণেই হয়। ইনক্রিজড ব্যাঙ্ক রেটস, rising prices force the government to increase the bank rates. ওকে, ফর এক্সাম্পল ফেডারেল গভর্নমেন্ট যেটা আছে ইউএসএ, তারা কিন্তু ব্যাঙ্ক রেটটাকে 0.5% করে রাইজ করছে ইন পাস্ট ফিউ মান্থস। ইফ দে কন্টিনিউ ডু সো কনজিউমার্স উইল বরো লেস অ্যান্ড ট্রাই হোল্ডিং মানি। ওকে, সো গভর্নমেন্ট বা ব্যাঙ্কসগুলো দেখছে, মানে সেন্ট্রাল ব্যাঙ্ক বা গভর্নমেন্ট যারা, সেন্ট্রাল ব্যাঙ্কও বলতে পারো ইন কেস অফ ইন্ডিয়া আরবিআই, ইন কেস অফ ইউএসএ ফেডারেল ব্যাঙ্ক। দ্য পয়েন্ট ইজ সেন্ট্রাল ব্যাঙ্ক বা গভর্নমেন্ট তারা যখনই দেখে যে জিনিসপত্রের দাম প্রচণ্ড বেড়ে গিয়েছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, তারা চায় যে মানুষের হাত থেকে কোনোভাবে টাকার পরিমাণটা কমিয়ে নেওয়া, মানুষের হাত থেকে টাকার পরিমাণটা কমিয়ে নেওয়া। কারণ তাদের হাতে টাকাটা কম থাকলে তারা খরচা কম করবে এবং ইকোনমিতে আলটিমেটলি জিনিসপত্রের ডিম্যান্ড অত বেশি আর হবে না, জিনিসপত্রের ডিম্যান্ড আর অত বেশি হবে না, যত বেশি আগে হচ্ছিল তত বেশি ডিম্যান্ড ইকোনমিতে আর হবে না, এবং অত বেশি ডিম্যান্ড না হলে প্রাইসটাও কিন্তু অতটা আর বাড়তে পারবে না। তো দ্য পয়েন্ট ইজ হেয়ার দ্যাট এবার ব্যাঙ্ক এটা করবে কীভাবে। মানুষ আজকালকার দিনে কী করছে, মানুষ আজকালকার দিনে যেটা পারছে সেটা লোনে কিনে নিচ্ছে, ইএমআইতে কিনে নিচ্ছে। তো কোনোভাবে যদি এরকম করা যায় যে লোনের যে ইন্টারেস্ট রেট বা ইএমআইয়ের যে ইন্টারেস্ট রেট সেটাকে আমরা অনেক বাড়িয়ে দিলাম, হয়তো 10% ছিল এখন সেটাকে করে দিলাম 40%, এইবার কিন্তু কেউ এই লোনটা নেওয়ার আগে বা ইএমআইটা নেওয়ার আগে 5বার ভাববে এবং হয়তো নেবেও না। তো মানুষ কিন্তু এবার আর টাকা বড় করতে চাইবে না, লোন নিতে চাইবে না এবং টাকা নিজের হাতে রাখতে চাইবে, খরচ করতে চাইবে না। তো এইভাবে ইন্টারেস্ট রেট বা ব্যাঙ্ক রেট বাড়ানোর মাধ্যমেও কিন্তু খরচাটা থামানো যেতে পারে, এবং খরচা থামানো মানে কি, ডিম্যান্ডটাকে কমিয়ে দেওয়া, অ্যাগ্রিগেট ডিম্যান্ডটাকে কমিয়ে দেওয়া। ডিম্যান্ড কমে গেল মানে কি, ওই ডিম্যান্ড সাপ্লাইয়ের থেকে বেশি হয়ে যাচ্ছে এবং এর ফলে প্রাইসটা বেড়ে যাচ্ছে, এই জিনিসটা আর হবে না, কারণ এখানে তো ডিম্যান্ডটা কমে যাচ্ছে, তো ডিম্যান্ড সাপ্লাইয়ের উপরে যাবে না, ডিম্যান্ড সাপ্লাইয়ের থেকে বেশি হয়ে যাবে, এটা আর এখানে হবে না, তো প্রাইসটাও আর বাড়বে না। ওকে, ইনফ্লেশনের ফলে আরেকটা কি ইম্প্যাক্ট পড়ছে, হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং। কনজিউমারের কাছে ধরে নিলাম আমি যে গুড ইনকাম আছে, অর্থাৎ ভালো টাকার ইনকাম আছে, এবং দে টেন্ড টু স্পেন্ড মোর অন গুডস অ্যান্ড সার্ভিসেস। ফর এক্সাম্পল, a middle class family avoids buying an oven earlier. However, having extra money helps them to upgrade their living standard. এটাও ইনফ্লেশনের ফলেই হচ্ছে। ইন আ ওয়ে আমরা বলতে পারি যে ইনফ্লেশনের ফলে জিনিসপত্রের দাম যেরকম বাড়ছে সেরকমই কনজিউমারদের ইনকামও বাড়ছে, এবং কনজিউমারদের ইনকাম বেড়ে যাওয়ার কারণে তারা বেশি বেশি পরিমাণে জিনিসও কিনতে পারছে। ওকে, হাইক প্রাইসেস, এটা ডিরেক্ট একটা পয়েন্ট
যে যত বেশি ইনফ্লেশন হচ্ছে তত প্রাইসে হাইক আসছে, প্রাইস বেড়ে যাচ্ছে। ওকে, সো জিনিসপত্রের দাম আরও বেশি বেশি করে বাড়তে থাকছে। ইনকাম ডিস্ট্রিবিউশন ইনইকুয়ালিটি, price rise impacts the poor and makes the rich richer. Simply put, from owners become rich by rising prices. In contrast, the consumers keep paying them, leading to less income. ভালো করে এই জিনিসটা বোঝো যে যত বেশি প্রাইস বাড়তে থাকবে তত লাভ কার হবে? এন্টারপ্রেনার যারা আছে, প্রডিউসার যারা আছে, বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে, তারা তো যত বেশি প্রাইস জিনিসপত্রের মানে প্রাইস যত বাড়বে বা জিনিসপত্রের দাম যত বাড়বে তত তারা বেশি করে প্রফিট পাবে, তত তাদের প্রফিট কী হবে? বাড়বে। তাহলে যারা রিচ এন্টারপ্রেনার বা বিজনেসম্যান বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা রিচ পিপল যারা, তাদের জিনিসপত্রের প্রাইস যত বাড়লো তত তাদের প্রফিট বাড়লো, তত তারা মানে গেইন করলো, তারা আরও বেশি রিচার হয়ে গেল, রিচ থেকে তারা কি হয়ে গেল? রিচার, আরও বড়লোক হয়ে গেল। কিন্তু মিডল ক্লাস যারা বা যাদের কাছে টাকা নেই, তারা এই প্রাইস বাড়ায়, জিনিসটা কিন্তু তাদেরকে কিনতেই হলো, কারণ না কিনলে থাকতে পারবে না, বাঁচতে পারবে না। এবার জিনিসটা কেনার পরে বেশি ইনকাম বা বেশি টাকা কিন্তু তাদের কাছে আর থাকলো না, রাইট? তো তারা কিন্তু লেস ইনকাম বা খুব কম ইনকাম তাদের কাছে পড়ে থাকলো জিনিসটা কেনার পরে, কারণ জিনিসটার দাম অনেক বেশি, লেস ইনকাম লেফট। তো পুয়ার যারা, তারা কিন্তু পুয়ারার হয়ে গেল, আরও গরিব হয়ে গেল, কারণ তাদের ওই জিনিসগুলো কেনার পরে আর বেশি টাকা হাতে নেই, খুব অল্প টাকা হাতে আছে। তো ইকোনমিতে ইনকাম ইনইকুয়ালিটি, অর্থাৎ মানুষের মধ্যে ইনকামটা কেমনভাবে ছড়িয়ে আছে, সেই ছড়িয়ে থাকাটা, অর্থাৎ খুব অল্প সংখ্যক মানুষের কাছে হয়তো প্রচুর টাকা আছে, আর বেশিরভাগ মানুষের কাছে খুব সামান্য টাকা আছে। অর্থাৎ দেশে হয়তো মুকেশ আম্বানির মতো 20টা লোক খুঁজলে পাওয়া যাবে যাদের কাছে প্রচুর টাকা আছে, আর বাদ বাকি হয়তো 100 কোটি 120 কোটি লোক এরকম পাওয়া যাবে যাদের হয়তো মাসে ইনকাম 10,000 টাকা বা 15,000 টাকা করেও হয় না, খুব কম ইনকাম। তো এই ইনকাম ইনইকুয়ালিটিটা কিন্তু বাড়তে থাকবে। এই ইনকামের যে অসমতা, অর্থাৎ কিছু মানুষের কাছে অনেক বেশি টাকা আছে আর কিছু মানুষের কাছে, বেশিরভাগ মানুষের কাছে খুব কম টাকা আছে, এই যে ইনকামের অসমতা, এই ইনকাম ডিস্ট্রিবিউশনের ইনইকুয়ালিটি, এটা সময়ের সাথে সাথে কী হবে? বাড়তে থাকবে বা রাইজ করতে থাকবে। এবং এটা কী কারণে হচ্ছে? এটা কিন্তু ইনফ্লেশনের কারণেই হচ্ছে, কারণ ইনফ্লেশন যারা রিচ বা বড়লোক তাদেরকে আরও রিচার করে দিচ্ছে, এবং যারা গরিব বা পুয়ার তাদেরকে আরও পুয়ারার করে দিচ্ছে। ওকে, আরও কিছু ইম্প্যাক্ট আছে যেগুলো তোমরা দেখে নিতে পারবে, এফেক্ট। আই এম নট গোয়িং টু ডু আ থরো রিডিং অ্যান্ড এক্সপ্লেন অল দি পয়েন্টস। কীভাবে ইনফ্লেশন মেজার করতে পারি? কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মাধ্যমে ইনফ্লেশন মেজার করা যেতে পারে, হোলসেল প্রাইস ইন্ডেক্স দিয়ে মেজার করা যেতে পারে, প্রডিউসার প্রাইস ইন্ডেক্স দিয়ে মেজার করা যেতে পারে। ইনফ্লেশনের ফর্মুলা কি? আমি অলরেডি তোমাদেরকে এটা করিয়ে দিয়েছি, যে প্রাইস অফ প্রোডাক্ট ইন কারেন্ট ইয়ার, প্রাইস অফ প্রোডাক্ট ইন দ্য প্রিভিয়াস ইয়ার, ওকে, বি মাইনাস এ। এটা আমি সেই তোমাদেরকে দেখাচ্ছিলাম না যে ইনফ্লেশনের রেটটা কীভাবে বের করতে হয়, যে 2020-তে হয়তো 100 ছিল, 2021-এ হয়তো হয়ে গেল 105। তো কীভাবে বের করতে? আমি তোমাদেরকে বলছিলাম যে 5 লেখো উপরে, ডিভাইড করো 100 দিয়ে, ইন্টু 100। এবার এই 5টা কীভাবে আসছিল? 5টা আসছিল 2021-এর প্রাইস মাইনাস 2020-এর প্রাইস দিয়ে, ডিভাইড করছিলাম 2020-র প্রাইস দিয়ে, ইন্টু 100, রাইট? এখানেও সেটাই করা আছে। এই বিটা হচ্ছে 2021, এটা হচ্ছে 2020, আবার নিচে দেখো এ আছে মানে 2020 ইন্টু 100। ওকে, এক্সাম্পল করা আছে, ইউ ক্যান গো থ্রু দিস। ওকে, বেনিফিট, ইনফ্লেশন হলে কারা বেনিফিট পাবে এবং কাদের লস হবে সেটা আমাদেরকে দেখতে হবে। ওকে, নাও দ্য পয়েন্ট ইজ, যে ধরো আমি একজন ব্যক্তি আছে, ব্যক্তি এ, তার থেকে আমি 100 টাকা ধার নিলাম 2025 সালে, এবং 2027 সালে ওই ব্যক্তি একে আমি 100 টাকা ফেরত দিলাম। ওকে, 100 টাকা ফেরত দিলাম 2027 সালে। ওকে, নাও দ্য পয়েন্ট ইজ, এখানে দ্য পয়েন্ট ইজ দ্যাট আমি ধার নিয়েছিলাম 100 টাকা ওই ব্যক্তির থেকে। তো আমি ধরলাম হচ্ছে, আমার নাম হচ্ছে বি, আমি কে? আমি হচ্ছি বি, এই হচ্ছে আমি, টাকাটা আমার কাছে এসছে,
বি, এবং আমার থেকে টাকাটা আমি আবার 2027 সাল হলেই ব্যক্তি একে ফেরত দিয়ে দিয়েছি। ওকে, তো এইখানে এই যে পয়েন্ট, এখানে আমাকে বলা হবে বড়োয়ার। আমাকে কেন বড়োয়ার বলা হবে? কারণ আমি টাকাটা নিয়েছি এবং ও যেহেতু টাকাটা দিয়েছে, ওকে কি বলা হবে? ওকে বলা হবে লেন্ডার। ওকে, এবার পয়েন্ট হচ্ছে যে 2025 সালে আমি যখন ওই ব্যক্তির থেকে 100 টাকা নিয়েছিলাম, তখন ওই 100 টাকা দিয়ে হয়তো 2.5 কিলো চাল পাওয়া যেত, বা আমি ধরে নিলাম 2 কিলো চাল পাওয়া যেত, 2 কিলো রাইস। 2027 সালে, এটা 2025 সালের কথা, 2027 সালে আমি যখন ওকে 100 টাকাই ফেরত দিলাম, নমিনাল সেন্সে বা টাকার সেন্সে বা সংখ্যার সেন্সে আমি ওকে যা টাকা নিয়েছি সেই টাকাই ফেরত দিয়েছি। কিন্তু 2027 সালে ওই 100 টাকা দিয়ে কিন্তু ও 2 কিলো চাল কিনতে পারবে না, ও কিন্তু 1 কিলো চাল হয়তো কিনতে পারবে, কারণ তখন চালের দাম বেড়ে গিয়ে 1 কিলো না হোক 1.5 কিলো চালও কিনতে পারবে। তাহলে আসল সেন্সে বা রিয়েল সেন্সে কিন্তু ওই টাকার যে মূল্য বা ওই টাকার যে ক্রয় ক্ষমতা, পারচেজিং পাওয়ার, সেটা কিন্তু কমে গিয়েছে। কেন? কারণ ওই টাকা দিয়ে আগে 2025 সালে 2 কিলো চাল কেনা যেত, 2027 সালে ওই টাকা দিয়ে মাত্র 1.5 কিলো চাল কেনা যায়। তাহলে ওই টাকার যে ক্রয় ক্ষমতা বা মূল্য, সেই ক্রয় ক্ষমতা বা মূল্যটা কিন্তু কমে গিয়েছে। ওকে, এবার কথা হচ্ছে যে তাহলে লাভ কার হলো আর ক্ষতি কার হলো? যে লেন্ডার অর্থাৎ এ, সে কিন্তু ওই 100 টাকা 2027 সালে নিয়ে কোনো লাভ করতে পারবে না, তার আরও উল্টে লস হলো। কারণ ওই লেন্ডার 100 টাকা দিয়ে 2027 সালে 2 কিলো চাল কিনতে পারবে না। ওই লেন্ডার এ যদি আমাকে ধার না দিত এবং 100 টাকা নিজের কাছে রাখতো, ওই 100 টাকা নিয়ে 2025 সালে দাঁড়িয়ে কিন্তু ও 2 কিলো চালই কিনতে পারত। কিন্তু এখন যখন ও টাকাটা ফেরত পেয়েছে 2027 সালে, তখন কিন্তু আরও 2 কিলো চাল কিনতে পারবে না। তাহলে ওই লেন্ডার এ সে কিন্তু লস করলো, সে লস করলো, এবং তার লসটাকে মাপতে হলে আমি এটা বলতে পারি যে 500 গ্রাম চাল তার লস হয়েছে। লেন্ডারের কিন্তু লস হলো। কেন হলো? কারণ ইনফ্লেশন হয়েছে, ডিউ টু ইনফ্লেশন। চালের দাম তো বেড়েছে, রাইট? চালের দাম, 2 কিলো চাল কিনতে পেরেছিলাম 2025 সালে, মানে 50 টাকা করে চালের দাম পার কিলো ছিল। এখন হয়তো চালের দাম হয়ে গিয়েছে 2027 সালে 75 টাকা পার কিলো। তাহলে চালের দাম অবশ্যই বেড়েছে, এবং চালের দাম বেড়েছে বলেই টাকার যে ক্রয় ক্ষমতা বা 100 টাকার যে ক্রয় ক্ষমতা, পারচেসিং পাওয়ার, সেটা কমে গিয়েছে, এবং সেই কারণেই লেন্ডার আর ওই 100 টাকা নিয়ে 2 কিলো চাল কিনতে পারছে না, কারণ চালের দাম 75 টাকা পার কিলো হয়ে গিয়েছে। তো লেন্ডারের কিন্তু লস হলো, এবং আমি যে টাকা ধার নিয়েছিলাম আমার কিন্তু গেন হলো। গেন হলো ইন দ্য সেন্স, আমার কীভাবে গেনটা হলো সেটা বোঝো। যে আমি যে বড়োয়ার, যে টাকা ধার নিয়েছিলাম, সে ওর থেকে হিসাব মতো 2 কিলো চাল নিয়েছিলাম। ভালো করে বোঝো, হিসাব মতো আমি ওর থেকে 2 কিলো চালের ক্রয় ক্ষমতা নিয়েছিলাম, 2 কিলো চাল কেনার ক্ষমতা সম্পন্ন অর্থ আমি ওকে নিয়েছিলাম। কিন্তু আমি যখন ফেরত দিচ্ছি আমি ওকে, তখন আমি কত ফেরত দিচ্ছি? আমি ওকে হিসাব মতো 1.5 কিলো চাল ফেরত দিচ্ছি, বা আমি ওকে 1.5 কিলো চালের ক্রয় ক্ষমতা সম্পন্ন অর্থ, অর্থাৎ যে টাকা দিয়ে, যে অর্থ দিয়ে 1.5 কিলো চাল কেনা যাবে, এরকম পরিমাণ অর্থ আমি ওকে ফেরত দিচ্ছি। তো আমি ওকে হিসাব মতো 500 গ্রাম চাল দিচ্ছি না ফেরত, রাইট? তো আমার কিন্তু 500 গ্রাম চাল গেইন হলো। তো এই ইনফ্লেশনের ফলে কিন্তু যে লেন্ডার হয়, যে টাকা ধার দেয়, তার লস হয়, এবং যে বড়োয়ার হয়, যে টাকা ধার নেয়, তার কিন্তু গেইন হয়। ওকে, তারপরে ইনফ্লেশনের ফলে আর কারা লাভবান হয়? বিজনেসম্যান। তাদের জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে যায় এবং তারা ম্যাসিভ প্রফিট, প্রচুর প্রফিট গেইন করে। তো ইনফ্লেশনের ফলে কিন্তু এই বিজনেসম্যান বা ম্যানুফ্যাকচারদের অনেক লাভ হয়। আর কনজিউমার, তাদেরকে বেশি টাকা দিয়ে জিনিস কিনতে হয়, আরও বেশি টাকা দিয়ে জিনিস কিনতে হয়, তো তাদেরকে কিন্তু লস করতে হয়। লেন্ডারের কনসেপ্টটা অলরেডি বলেছি। ইনভেস্টর, শেয়ার হোল্ডার যারা থাকে, ওকে, সো শেয়ার হোল্ডারের ব্যাপারটা হচ্ছে যে প্রাইমারি বেনিফিশিয়ারিজ অফ দিস সিচুয়েশন, দে আর প্রাইমারি বেনিফিশিয়ারি। প্রথমে ইনফ্লেশনের ফলে স্টক মার্কেটে আমরা শেয়ার প্রাইসের রাইজ দেখতে পাই। স্টক মার্কেটে যে শেয়ারের প্রাইস থাকে সেগুলো রাইজ করে। আর যদি শেয়ার প্রাইস
যত রাইজ করে তত শেয়ার হোল্ডারগুলো হাই প্রফিট রিসিভ করে, হাই ডিভিডেন্ড রিসিভ করে। ওকে, তো ইনভেস্টারদেরও কিন্তু আলটিমেটলি ইনফ্লেশনের ফলে প্রফিটই হয়। ওকে, প্রাইমারি প্রডিউসার লাইক ফার্মার্স যারা থাকে তারা কিন্তু ইনফ্লেশনের ফলে গেইন করে, তাদের কিন্তু লাভ হয়। কেন? কারণ আলটিমেটলি বেশি দাম ওরা পাবে, রাইট? আলটিমেটলি যে জিনিসটা ওরা মার্কেটে সেল করছে, যে অ্যাগ্রিকালচারাল আউটপুট বা প্রোডাক্ট মার্কেটে সেল করছে, সেটার বেশি দাম ওরা পাবে, সেটা বেশি দামে বিক্রি করতে পারবে। এমপ্লয়িজ যারা কারোর হয়ে কাজ করছে, সেই এমপ্লয়িজদের প্রফিট হয় না লস হয়, গেইন হয় না লস হয়। তো বেসিক্যালি উই ক্যান সে দ্যাট এক্সট্রা ইনকাম পায় এমপ্লয়িরা, সেটা একদিক থেকে সত্যি। তো এমপ্লয়িদেরকে ওইভাবে ডিরেক্টলি বলা যায় না যে ওদের লস হয় না প্রফিট হয়, বা গেইন হয় না লস হয় ইনফ্লেশনের ফলে, ওরা কোন সিচুয়েশানে থাকে। আমরা এটাই বলতে পারি যে এমপ্লয়িরা ইনফ্লেশনের ফলে তাদের স্যালারি কিন্তু বাড়ে, ওয়েজ রেট কিন্তু বাড়ে। ওকে, ইনফ্লেশনের ফলে তাদের ওয়েজ রেট বাড়ে। মানে এটা তুমি এইভাবে বুঝতে পারো যে আগে যারা টিউশন পড়াতো, ধরো 2020 সালে যখন টিউশন পড়ানো হতো, তখন হয়তো কেউ বাড়ি গিয়ে পড়ালে 1000 টাকা পেত মাসে। কিন্তু এখন 2025 সালে বাড়ি গিয়ে পড়ালে কিন্তু 1000 টাকাতে কেউ পড়াবে না। সবাই জানে যে জিনিসপত্রের দাম বেড়েছে, তো এখন অন্তত তাকে 2500 টাকা দিতে হবে বাড়ি গিয়ে পড়াতে গেলে, বা 2000 টাকা দিতে হবে। সো দ্য পয়েন্ট ইজ যে ইনফ্লেশনের ফলেই কিন্তু মানে মানুষের মধ্যে এই জিনিসটা রয়েছে, এই ধারণাটা, সাইকোলজিটা কাজ করছে যে 1000 টাকা দিয়ে এই মুহূর্তে কাউকে পড়ানো, মানে কাউকে বাড়ি নিয়ে আসা যাবে না পড়ানোর জন্য। কেন? কারণ 1000 টাকা দিয়ে এখন বাইরে গিয়ে সে কোনো জিনিস কিনতে পারবে না, জিনিসপত্রের দাম এখন অনেক বেশি, আগের তুলনায় অনেক বেশি, 2020 তুলনায় অনেক বেশি। তো এখন 2500 টাকা মিনিমাম তাকে দিতে হবে, বা 2000 টাকা মিনিমাম দিতে হবে। তো এই যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশনের ফলে কিন্তু যারা এমপ্লয়ি, যারা কাজ করে কোনো কোম্পানির হয়ে বা এমপ্লয়ারের হয়ে বা সেলফ এমপ্লয়েড হলেও, তাদের কিন্তু হায়ার ওয়েজেস তারা পায়, হায়ার স্যালারি তারা রিসিভ করে। ওকে, সো এবং সেই হায়ার স্যালারি দিয়ে তারা আলটিমেটলি মানে বেটার স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যাক্সেস করতে পারে, বা তারা বেটার স্ট্যান্ডার্ড অফ লিভিং নিতে পারে। কিন্তু এটাও সত্যি যে ওই হায়ার ইনকামের সাথে সাথে তাদেরকে মার্কেটে হায়ার প্রাইসও ফেস করতে হয়। যে জিনিসগুলো তারা মার্কেট থেকে কিনছে, সেটাও হায়ার প্রাইসে কিনতে হয়, তো সেটাও একটা ডিসঅ্যাডভান্টেজও বটে। ওকে, সো দিস আর দ্য পয়েন্টস অফ যে কারা বেনিফিট পায় ইনফ্লেশনের ফলে আর কারা লস করে। তো মনে রাখবে যে লেন্ডার যে, সে লস করে, বড়োয়ার গেইন করে, ইনভেস্টাররা গেইন করে, প্রাইমারি প্রডিউসাররা গেইন করে, বিজনেস অ্যান্ড ম্যানুফ্যাকচাররা তারাও গেইন করে, আর এমপ্লয়িজ যারা থাকে তারা গেইনও করে, আবার কিছুটা লসও করে। ওকে, সো দিস ইজ দ্য পয়েন্ট। ওকে।